নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন সিএন। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। আজকের বাংলা রাজনীতি এমন একটা ক্রস রোডে এসে দাঁড়িয়েছে যেখানে আর কোনো রাগঢাক নেই, কোনো ভদ্রতার মুখোশ নেই। শুরু হয়ে গেছে সরাসরি অস্তিত্বের যুদ্ধ। একদা যে শক্তির একটা ইশারাতে গোটা কলকাতা থমকে যেত, স্তব্ধ হয়ে যেত ট্রাফিক, পুলিশ প্রশাসন যেখানে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকতো, আজ সেই ক্ষমতার অলিন্দে শুধু হাহাকার আর অদ্ভুত এক রাজনৈতিক ফোবিয়া বা ভয়। শিরোনামে আজ কোনো জলমাপার খেলা নেই, সরাসরি কথা। ব্রিগেড ফোবিয়ায় ভুগছেন মমতা। 21শে জুলাইয়ের রক্তে ভেজা উত্তরাধিকার কার হাতে? কলকাতা পুলিশ নিজে থেকে ডেকে কালীঘাটের তৃণমূলকে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে অনুমতি দেওয়া হয়েছে, সেটা ছেড়ে দিতে চেয়েছে। বলেছে যান, যত খুশি মানুষ নিয়ে আসুন, সভা করুন। কিন্তু কালীঘাট ক্যাম্প সেখানে পা দিতেও কাঁপছে। অজুহাত কি? অজুহাত শুনবেন না বর্ষার জল কাদা? আমরা প্রশ্ন করতে চাই, যে নেত্রী তার রাজনৈতিক জীবনের 70% সময় কাটিয়েছেন বাংলার ব্লকে ব্লকে কাদা মেখে, বৃষ্টিতে ভিজে, সাধারণ মানুষের হাত ধরে, আজ হঠাৎ তার দলের ব্রিগেডের জল কাদায় এত অ্যালার্জি কেন? 21শে জুলাইয়ের চিরকালের ট্রেন্ডই ছিল এই প্রবল বর্ষায় ভিজতে ভিজতে নেত্রী বক্তৃতা দেবেন, আর সেটার নিচে বিপুল জনতা দাঁড়িয়ে উপভোগ করবেন, শুনবেন। আসল সত্যটা জানেন তো, অত্যন্ত নির্মম। ভয়টা বর্ষার জলের নয়, ভয়টা হলো ওই ব্রিগেডের সুবিশাল প্রান্তর নিয়ে যদি লোক না হয়, তবে সেই ফাঁকা মাঠের ছবি বাংলার মানুষের সামনে কালীঘাটের চূড়ান্ত রাজনৈতিক দেউলিয়াগ্রস্ততা ফাঁস করে দেবে। একদা যে ধর্মতলার ঘিঞ্জি মোড়ে কয়েক হাজার মানুষের ভিড়কে লক্ষ লক্ষ ভিড় মানে মানুষের মাথা তা বলে চালিয়ে দেওয়া হতো, ব্রিগেডের খোলা মাঠে সেই ম্যাজিক তো খাটবে না। এই নির্মম বাস্তবতাকে ঢাকতেই কি আজ কালীঘাটের এই পিছু হটার পালা? প্রশ্ন সহজ সরল। দেখুন, ইতিহাস সাক্ষী, ক্ষমতার হাত বদল হলে সবার আগে সুর বদলায়। আমরা গতকালই কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে পুলিশ কমিশনারের ওই টেবিলে জরিনা ক্রসিং এর সভা করার জন্য একটি নতুন আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। তারা কাকুতি মিনতি করছেন ধর্মতলার ওই মোড়েই তাদের সভা করতে দেওয়া হোক, কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে সোজাসুজি জানিয়ে দেওয়া হয় যে শহরের প্রাণকেন্দ্র অবরুদ্ধ করে ওই লক্ষ লক্ষ মানুষকে দুর্ভোগে ফেলে কোনো রাজনৈতিক সার্কাস চলবে না। সভা করতে হলে যেতে হবে ব্রিগেডে। কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা বলছেন, ব্রিগেডে কাদার মধ্যে দূর দূরান্ত থেকে আসা কর্মীরা দাঁড়াবেন কি করে? তাহলে কি এই এতদিন ব্রিগেডে যত সভা হয়েছে তা কি সব শীতকালে হয়েছে নাকি? গত 2024 সালের 10ই মার্চ আমরা যখন ব্রিগেডে ওই জনগর্জন সভা দেখেছিলাম, হয়েছিল, তখন কি বসন্তের হাওয়া ছাড়া আর কিছু ছিল না? তখন তো কোটি কোটি টাকা খরচ করে ওয়াই আকৃতির র্যাম্প বানিয়ে প্রার্থীদের নেত্রী এনেছিলেন। তখন কর্মীদের কথা মনে পড়েনি? আসলে হিসেবটা খুব সহজ এবং সোজা। 2026 সালের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ব্লক স্তরে, জেলা স্তরে সংগঠন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পুলিশ এবং প্রশাসনের সেই চাবিকাঠি আর কালীঘাটের পকেটে নেই। জোর করে গাড়ি আটকে বাস তুলে নিয়ে এসে মাঠ ভরানোর দিন শেষ। এই চরম সাংগঠনিক দেউলিয়া দশা নিয়ে ব্রিগেডে গিয়ে যদি নিজেদের ক্ষমতা পরীক্ষা করতে যান মমতা, তবে সেই ফাটলটা আর লুকোনো যাবে না। তাই জল কাদাকে ঢাল বানিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে চাইছে কি কালীঘাট শিবির? যদিও কুণাল বাবু প্রসঙ্গে বলেছেন, কুণাল ঘোষ কি বলছেন শোনাই আপনাদের, শুনুন। আমি নতুন করে কোনো কিছু বলার জায়গায় নেই, কারণ 21শে জুলাই শহীদ তর্পণ তো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ তর্পণ করেন, এবং সেই মতো আইন মতো, ইতিহাস মতো, রীতিমতো এবং নীতিমতো
আবেদন সংশ্লিষ্ট মহলে করা হয়েছে এবং সেক্ষেত্রে যা নির্দেশ আসবে সেগুলি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি নতুন করে কোনো কিছু বলার জায়গায় নেই, কারণ 21শে জুলাই শহীদ তর্পণ তো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ তর্পণ করেন এবং সেই মতো আইন মতো যারা আজ ব্রিগেডকে জল কাদার কারণ দেখিয়ে এড়িয়ে যেতে চাইছেন তাদের একটু ইতিহাসের আয়নাটা দেখিয়ে দেওয়া দরকার। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, এই দুটি কিন্তু একে অপরের পরিপূরক। এই মাঠেই একদা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের সেরা ইতিহাসগুলি লিখেছিলেন। প্রথম মাইল ফলক 1998 সালের প্রথম ব্রিগেডের সভা। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নতুন দল এই তৃণমূল কংগ্রেস গঠন করলেন, তখন তার প্রথম পরীক্ষা ছিল এই ব্রিগেড। সোনিয়া গান্ধী তখন সদ্যই রাজনীতিতে প্রবেশ করে কলকাতায় কংগ্রেসের হয়ে প্রচার করছে। সেই তীব্র রাজনৈতিক মহাসংগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় একাই ব্রিগেডে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বাংলায় বাম বিরোধী রাজনীতির আসল মুখ কংগ্রেস না, তিনি। দ্বিতীয় মাইল ফলক 2019 সালের ইউনাইটেড ইন্ডিয়া ব্রিগেড। 19শে জানুয়ারি 2019 লোকসভা নির্বাচনের প্রাক্কাল মোদী সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে এই ব্রিগেডের মাঠেই দেশের তাবড়ো বিজেপি বিরোধী নেতাদের এক মঞ্চে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম.কে. স্টালিন, শরদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে কংগ্রেসের প্রতিনিধিরা সেদিন মমতার পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই ব্রিগেড থেকেই স্লোগান উঠেছিল মোদী সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে। আরও মনে করাই, তৃতীয় মাইল ফলক তার 2024 সাল জনগর্জন সভা, মনে পড়ছে? 10ই মার্চ 2024 অভিনব কায়দায় মঞ্চের বদলে বিশাল র্যাম্প শো করে সাধারণ মানুষের একেবারে হাতের নাগালে পৌঁছে গিয়েছিলেন মমতা, অভিষেক। এই ব্রিগেডের মাঠ থেকেই 42 জন লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করে চমকে দেওয়া হয়েছিল গোটা দেশকে। তাহলে এবার ভেবে দেখুন তো, যে নেত্রী তার জীবনের 3টি বড় রাজনৈতিক টার্নিং পয়েন্ট এই ব্রিগেডের মাঠ থেকেই ঠিক করেছিলেন, আজ 26 সালে এসে সেই মাঠকেই তিনি এড়াতে চাইছেন। এই পরিবর্তন ক্ষমতার নয়, এই পরিবর্তন আসলে জনপ্রিয়তার কি পতনের? কিন্তু লড়াইটা শুধু মাঠের নয়, লড়াইটা হলো এখন ওই উত্তরাধিকারের। বাংলার রাজনীতিতে একদা মমতার অতি বিশ্বস্ত সেনাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে মাথাচাড়া দিয়ে উঠেছে নব তৃণমূল ব্লক। তারা স্পষ্ট ভাষায় দাবি করছে আমরাই আসল তৃণমূল। আর এই সমীকরণে কালীঘাট ক্যাম্প এখন এতটাই কোণঠাসা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে 5 জন কর্মী থাকলেও আমি 21শে জুলাইয়ের মিটিংয়ে থাকব। শুনবেন নাকি? একসময় দাপুটে জননেত্রী তার কোণঠাসা হয়ে পড়ার পর কর্মীদের চাঙ্গা করার জন্য যে বক্তব্যটা রেখেছিলেন, ওই সেই কুণাল বাবুকে ফোন করে কুণাল বাবু শোনাচ্ছিলেন। শুনুন। অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা ডিটেলসে আমরা 21শে জুলাই আশা করি পারমিশন পাবো। আমরা বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলে, এবং সেই প্রোগ্রাম 4 জনের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবে এবং ধর্মতলায়। কি অদ্ভুত ট্র্যাজেডি! যে নেত্রী একদা লাখো লাখো মানুষের মাথা গুনে নিজের ক্ষমতার দাপট দেখাতেন, আজ তিনি বলছেন 5 জন কর্মী থাকলেও নাকি সভা করবেন। পশ্চিমবঙ্গের রাজনীতির অলিখিত নিয়মই ছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই যে যত বড় শক্তি প্রদর্শন করতে পারবে সেই হবে নাকি বাংলার রাজনৈতিক উত্তরাধিকার। আর আজ সেই উত্তরাধিকার কেড়ে নিতে ময়দানে নেমে পড়েছে ঋতব্রতপন্থীরা। তারা ইতিমধ্যেই মেয়র রোডে প্রস্তুতি খতিয়ে দেখেছে। অন্যদিকে কুণাল ঘোষ, দোলা সেনরা ধর্মতলার রাজপথে গিয়ে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু লাভ হচ্ছে না। কারণ নতুন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী
অগ্নিমিত্রাপা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আইন সবার জন্য সমান। আজকের এই মহাসংঘাত, এই সংঘাতকে যদি আমাদের সম্পূর্ণভাবে বুঝতে হয় তবে আমাদের ইতিহাসের আবারও সেই টাইম মেশিনে চড়ে ফিরে যেতে হবে দীর্ঘ 33 বছর পেছনে। আসল ইতিহাস 1993 সালের 21শে জুলাই। ইতিহাসের শিক্ষা ছাড়া বর্তমানের এই দড়ি টানাটানির আসল রহস্য উদ্ঘাটন করা কার্যত অসম্ভব। তাই আপনাদের জন্য 1993 সালের রক্তাক্ত সোমবারের তৎকালীন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে ডাক দেওয়া হয়েছিল মহাকরণ অভিযানে। মূল কি দাবি ছিল? নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্র বা ওই ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে। সেই আন্দোলনে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ নির্মমভাবে গুলি চালায়। রাইটার্স বিল্ডিং এর চারপাশের রাস্তা রক্তাক্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন তরুণ যুব কংগ্রেস কর্মী। ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হলো 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জন কর্মী আদতে কংগ্রেসের সদস্য ছিলেন, কারণ তখন তৃণমূলের জন্মই হয়নি। তবে কংগ্রেসের ঐতিহাসিক ব্যর্থতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মাস্টার স্ট্রোক, এই দিনটি তৃণমূল তারা তাদের মতন করে প্রধান সম্পত্তিতে পরিণত করতে পারে। ঘটনার পর তৎকালীন কংগ্রেস নেতৃত্ব বামফ্রন্ট সরকারের এই কড়া অবস্থান না নেওয়ায় মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ ছিল কংগ্রেস বামেদের সাথে গোপন সমঝোতা করছে। এই নরমপন্থী নীতির প্রতিবাদে 1998 সালের 1 জানুয়ারি তিনি কংগ্রেস ত্যাগ করেন, তৃণমূল কংগ্রেস গঠন করেন। 21শে জুলাইকে তৃণমূল কংগ্রেস দলের বার্ষিক শহীদ দিবস ঘোষণা করেন। এখান থেকেই শুরু হয়ে যায় উত্তরাধিকারের লড়াই। কংগ্রেস একে ইতিহাস চুরি বলে দাবি করলেও তৃণমূলেরও পাল্টা যুক্তি ছিল। এসি ঘরে বসা নেতারা শহীদদের মর্যাদা দেননি, মমতার নেতৃত্বেই কর্মীরা রক্ত দিয়েছে। আজ 2026 সালে দাঁড়িয়ে দেখুন ইতিহাস কিভাবে এক অদ্ভুত বৃত্ত সম্পূর্ণ করল। যে মমতা বন্দ্যোপাধ্যায় একদা কংগ্রেসের থেকে শহীদ দিবস কেড়ে নিয়েছিলেন, আজ তারই তৈরি দলের অন্দরে ফাটল ধরেছে। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল ঠিক একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিহাস ও আবেগের অপব্যবহারের অভিযোগ তুলছে। তারা বলছেন এত বছর ধরে শহীদদের নামে শুধু ক্ষমতা ভোগ করা হয়েছে। আজ এই দড়ি টানাটানি আসলে ইতিহাসের এক নির্মম প্রতিশোধ। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তার এখানে একটা বক্তব্য খুব ইম্পর্টেন্ট, ন্যাশনালেই নয়। তাই শোনো। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরি পার হও। সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী। তো যাই হোক, শহীদদের নিয়ে শহীদ দিবস পালন প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ মাংস ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। তখন টিভি সবসময় দেখাতো কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে কী খাবে, কত ভাজা কত পুরি। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। মানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, আসলে ওই বার্ষিক অনুষ্ঠানে নাকি পরিণত হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস উদযাপন। কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি কোনো কিছু ভুল বললেন? পাগলু ড্যান্স তো দেখেছেন শুনেছেন, ডিম ভাতের ছড়াছড়ি তো দেখেছেন শুনেছেন। ক্যামেরা প্রতিবার এই 21শে জুলাই মানেই এই ছবি ধরা পড়ছে, মারাত্মক। তো বাংলার মানুষ তারা তো বোকা নন, তারাই তথাকথিত জলকাদার চিত্রনাট্য আর জনশূন্যতার আসল আতঙ্কের ফারাকটা তো খুব ভালো করেই বোঝেন।
ভাবতে অবাক লাগে যে নেত্রীর দলের রাজনৈতিক জন্ম আর আত্মপ্রকাশ ঘটেছিল 1998 সালের এই ব্রিগেডের ঐতিহাসিক ময়দান থেকে, যিনি 2019 সালে এই মাঠেই কাশ্মীর থেকে কন্যাকুমারী বিরোধী হেভিওয়েটদের ওই এক সুতোয় বেঁধে ইউনাইটেড ইন্ডিয়ার মহাসমাবেশ ঘটিয়েছিলেন, আর 24 লোকসভা ভোটের আগে কোটি কোটি টাকা খরচ করে রাজকীয় র্যাম্প বানিয়ে ব্রিগেডকে জনগর্জন সভায় কাঁপিয়ে দিয়েছিলেন। আজ 2026-এর পরিবর্তিত রাজনৈতিক ড্রামাডোলে সেই মমতাই ব্রিগেডের নাম শুনলে আঁতকে উঠছেন। একদা প্রবল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মঞ্চে একাকার হয়ে যাওয়া ওই বর্ষার জলে ভিজে ভিজে যাকে দেখেছি আমরা ঘন্টার পর ঘন্টা হুঙ্কার ছুঁড়ছিলেন, আজ তারই অনুগামীরা ব্রিগেডের জল কাদার অজুহাত দিচ্ছেন। কি চরম ঐতিহাসিক ট্র্যাজেডি! আসলে কি কাদার ভয় নয়, ভয়টা হলো ওই ওলট পালট হয়ে যাওয়া বাংলার। আজ যদি ব্রিগেডের এই সুবিশাল প্রান্তর ধুধু মরুভূমির মতো খা খা করে ওঠে, যদি এই ছবিতেই ফাঁস হয়ে যায় যে জননেত্রীর পেছনে আজ আর জনতা নেই, তবে কালীঘাটের অবশিষ্ট ওই যতটুকুনি আছে ওই সাম্রাজ্যের কফিনে হয়তো সেটাই হবে শেষ পেরেক। ইতিহাস বড়ই কঠিন এবং নিষ্ঠুর। দেখুন, আমাদের তো মনে পড়ে যায় ঠিক ওই মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী যখন বিধানসভা থেকে বক্তব্য রাখছেন, আমাদের আবার তৎকালীন সময়টাও মনে পড়ে যায় যখন ওই বারবার সেই সময় বিরোধী দল বিজেপি বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তারাও সভা করবার জন্য মোটামুটিভাবে পারমিশন পেয়ে যেতেন, কিন্তু যখনই বিজেপি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো কিছুর পারমিশন নেওয়া হতো, তা দেওয়া হতো না। 104 বার মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার কক্ষে দাঁড়িয়ে বলছেন এই ছিল তৃণমূল সরকার, বারবার হাইকোর্টে পৌঁছতে হতো। ঐতিহাসিক 104 বার একজন বিরোধী দলনেতা তাকে পারমিশন চাইতে হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ভাবুন একবার। আর আজকে আমরা এটাতেই আরো হতবাক হয়ে যাই যে সরকার তারা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, এখানে কোনো রাজনৈতিক দলাদলি নয়, এখানে কাজ হবে সবাই একসঙ্গে যাতে জনগণ তাদের কাছে সুবিধে পৌঁছানো যায়, তার জন্য ওয়েলকাম। আজ একবারের জন্যেও 21-এ করার কথা আপনারা করবেন না, তার জন্য ঘোরানো কখনোই হয়নি। আমি এতগুলো কথা বলছি এই কারণেই, কারণ মুখ্যমন্ত্রী যখন বলছিলেন বিধানসভা কক্ষে দাঁড়িয়ে, তিনি সেই পুরনো ইতিহাসকে টেনে স্মরণ করিয়ে মারাত্মক এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবেন নাকি সেই বক্তব্য? শুনুন একবার, শুনুন। নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে, দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। যখন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিচ্ছেন দম থাকলে লড়ুন, তখন কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার দমের কথা বোঝাতেন, দম দেখাতেন, মারাত্মক মারাত্মক তার বক্তব্য সামনে নিয়ে আসতেন, চাঙ্গা করতেন তার দলকে, আজ কোথায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পাচ্ছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে? ভাবুন, একটা সরকার বারবার যাকে এই মুহূর্তেও বিরোধী তৃণমূল, কালীঘাট তৃণমূল, তাদের তরফ থেকে ওই প্রতিহিংসামূলক
রাজনীতির এরকম অভিযোগ তারা সামনে নিয়ে আসেন। এই অভিযোগের সত্যতা কোথায়? এই 15 দিন পারমিশন চাওয়ার মধ্যে তাতে পারমিশন দিয়ে দেওয়া, এর থেকে বড় আর কি হতে পারে? তারপরেও ভয়, কিসের ভয়? সেই একই জায়গায় ভয় কি সেটাই? আর কতজন আছেন হাতে, কাদেরকে নিয়ে ভরাবেন সভাস্থল, সেটারই ভয়। যাই হোক, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও খুব আগের জমানাকে টেনে নিয়ে এসে ইন্টারেস্টিং বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যটাও শোনাই আপনাকে, শুনুন। দেখুন, আমাদের সামনে সত্যি বলছি অনেক কাজ। যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে বাংলার মানুষ, তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেও দিয়েছেন, সরকার হওয়ার পরপর ওয়াই চ্যানেলে এক্স মুখ্যমন্ত্রীকে পারমিশন দেওয়া হয়েছে। টিএমসি পার্টিটা কি আছে, এটা নিয়েই তো আমরা খুব কনফিউজড আছি। টিএমসি পার্টি তো আমার মনে হচ্ছে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি আজকে যদি বলেন 21শে জুলাই করবেন, করুন না, অসুবিধা নেই, ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই আপনার কত স্ট্রেংথ, আপনার কত ক্ষমতা। আর আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসের, এটা তো আপনার বিষয় নয়, এটা তো কংগ্রেসের বিষয় ছিল, আপনি হাইজ্যাক করেছেন। এই গদ্দারির কথা আপনার লোক বলছেন না, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা সবাই গদ্দার। আমি বলতে চাই না, গদ্দারও বলেছেন, আমি শুনলাম আপনাদের মাধ্যমে। 21শে জুলাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই যে ব্রিগেডটা ভরে কিনা, আমরাও তো দেখতে চাই যে আপনারা যে বলেছিলেন যে হুমকি তম্বি করেছিলেন, হুমকি দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের। দেখুন, একটা বিষয় পরিষ্কার, সরকারের কাজ জনগণের স্বার্থ দেখা, জনগণের সুবিধে দেখা। কোনো রাজনৈতিক দল তাদের সুবিধে দেখা নয় যে শুধুমাত্র তাদেরকে জনগণ তাদের স্বার্থ উপেক্ষা করে, তাদের অসুবিধে করে সেখানে পারমিশন দিয়ে দেবে না। সরকারের পারমিশন দিচ্ছেন, যেখানে দিচ্ছেন সেখানেই করতে হবে সভা। আর যদি না করতে পারা যায় তাহলে পরে সেটা আপনাদের সমস্যা। যে ইতিহাসকে সিঁড়ি বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মস্তদে বসেছিলেন, আজ সেই ইতিহাসই বুমেরাং হয়ে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ধেয়ে আসছে। 2026 সালের এই 21শে জুলাই শুধু বর্ষার জলকাদার গল্প নয়, এটা হলো বাংলার রাজপথ থেকে একটা গোটা একনায়কতন্ত্রের রাজপথ গুটিয়ে যাওয়ার এবং মমতার নিজের রাজনৈতিক দেউলিয়াগ্রস্ততার চূড়ান্ত বিস্ফোরক দলিল। সবাই কিন্তু তার নির্মমতাকে বা নির্মম তার শেষ যে বছরটা বা বিচারটা, সেটা কার্যত অনেকগুলো প্রশ্নের জায়গায় রাইজ করে দিয়েছে। এখন দেখার শেষটা ঠিক কিভাবে হয়। আজকে তো বিগ স্টোরি এখানেই শেষ করছি, আপাতত বিদায় নিচ্ছি। দেখতে থাকুন সিএন।